This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তিনটে নিউজরুম লাইভে শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, একাকী বৃদ্ধ দম্পতির বাড়িতে একের পর এক লুট ডাকাতির ঘটনা ঘটছে। এই ঘটনা আমরা মাঝে মধ্যেই বিগত কয়েক বছরে ঘটতে দেখতাম সল্টলেকে, এবং এবার বিডেন স্ট্রিটের পর দমদম ক্যান্টনমেন্ট শহর এবং শহরতলিতে একের পর এক বৃদ্ধ দম্পতিকে নিশানা করা হচ্ছে, সফট টার্গেট হচ্ছেন তারা। আর এবার দমদম ক্যান্টনমেন্টে অসুস্থ বৃদ্ধ দম্পতির মুখ বেঁধে সর্বস্ব লুট করে নিয়ে চলে গেল ডাকাত দল। কয়েক মিনিটের অপারেশনে একেবারে লোপাট কয়েক লক্ষ টাকার গয়না। চলে যাব আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দমদম ক্যান্টনমেন্টের ছবি। এর আগে বিডেন স্ট্রিটে একই ঘটনা ঘটেছিল, ফের নিশানায় বয়স্ক দম্পতি। বিডেন স্ট্রিটের পর দমদম ক্যান্টনমেন্ট, একটা সময় আমরা দেখতাম সল্টলেকে অহরহ এই ঘটনা ঘটছে। একাকী বৃদ্ধ দম্পতির বাড়িতে একের পর এক চুরি ছিনতাই ডাকাতির ঘটনা ঘটছে। আর এখন শহরতলির এক একটি জায়গায় এক একবার ডাকাতির ঘটনা ঘটছে এবং কয়েক লক্ষ টাকা তারা লুট করে নিয়ে চলে যাচ্ছে। বৃদ্ধ দম্পতির বাড়িতে কিভাবে ঢুকে, আর আমাকেও যেই হাত দিয়ে চাপিয়ে ধরছে আর বলে কথা বলবি না, তাহলে মেরে দেবো। তারপর অস্ত্র ছিল, হ্যাঁ, হাতে এইরকম একটা লোহারি, এরপরে এইরকম একটা সাদা কি যেন ছুরি, চৌড়া একটা চেপটা, মানে আপনাদের ধরে মুখ বন্ধ করেছে। হ্যাঁ, ওই বলছে চিৎকার করলে মেরে দেবো, ওই বলছে। তা আমি বলছি থাক, মারিস না আমাকে। এই বলছি কেন মারিস, আমি কি ক্ষতি করছি তোদের, কি করে ঢুকলি, এই কথা আমি বলেছি। এরপর ওই টাক দেশে 3-4 বার, হ্যাঁ, এরপরে ওই গলায় ওইটা ধরছে, ওই কেটে দেশে বিছানা। কি কি নিয়েছে আপনার এখান থেকে? সব নেছে, সোনা টোনা, আমার বৌমার কিচ্ছু নেই। এই দেখেন আমার এই ডানেছে, খুলে হাতের ডানেছে, গলার টানেছে, আংটি দুটা নেছে, আমার সব। এরপর আলমারিতে বৌমার কিচ্ছু নাই, একটা টাকা নাই। ওরা যখন বেরিয়ে যায় ওই রাস্তায়, ওই দত্তবাড়ির সামনে দেখি 7জন দেখলাম আকারে, সশস্ত্র অবস্থা, হ্যাঁ, লম্বা হাঁটা আসে, দেখলাম মুখ বন্ধ। আপনারা শুনলেন দমদম ক্যান্টনমেন্টের ঘটনায় বৃদ্ধা একেবারে ভেঙে পড়েছেন। তিনি কান্নায় ভেঙে পড়ে বলছেন যে সর্বস্ব লুট হয়ে গেছে, সোনা দানা, টাকা কড়ি সবকিছু লুট হয়ে গেছে। আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, 7 থেকে 8 জন সশস্ত্র দুষ্কৃতী এলো, এত ঘিঞ্জি জায়গায় তারা ডাকাতি করলো, বেরিয়ে চলে গেল, কেউ টের পর্যন্ত পেল না। বিষয়টা খুব অদ্ভুত না? একদমই, দেখো, শহর থেকে শহরতলি সব জায়গায় কিন্তু সব টার্গেট হচ্ছে এই বৃদ্ধারা। এবং সেই মতোই কিন্তু দেখা গেল কি যে গত বুধবারে দেখলাম যে শহরের বুকে শোভাবাজারে বিডেন স্ট্রিটে, সেখানে বৃদ্ধদের আটকে মারধর করে সর্বস্ব লুট করে ডাকাতির ঘটনা ঘটলো। পরবর্তী ক্ষেত্রে রবিবারে কি দেখলাম যে নলতায়, দমদম পৌরসভার 7 নম্বর ওয়ার্ড নলতা রোডে একদম স্কুলের বিপরীত দিকে মজুমদার বাড়িতে এই বৃদ্ধাকে কিন্তু বেঁধে, মুখ চেপে বেঁধে, ধারালো অস্ত্র গলায় রেখে কিন্তু সর্বস্ব লুট করে নিয়ে গেছে। তিনি এতটাই আতঙ্কিত, অর্থাৎ সব টার্গেট করা হচ্ছে বৃদ্ধদের, এবং তার কোনো মানে নিরাপত্তার বিষয়ে, যেখানে শহর এবং শহরতলি উভয় ক্ষেত্রেই কিন্তু নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন চিহ্ন একেবারে থেকেই যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশ ইতিমধ্যেই নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখে যে 7 জন দুষ্কৃতী এসেছিল সেই 7 জন দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা করছে। এবং তারা যখন 2:06 মিনিটে প্রবেশ করেছিল এবং 4:58 মিনিটে সেখান থেকে প্রস্থান করে, অর্থাৎ বেরিয়ে যায় বাইকে চেপে, এবং সেই সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ করছে, চিহ্নিতকরণের চেষ্টা চলছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে পাকড়াও বা গ্রেফতার করা সম্ভব হয়নি। আপাতত তোমাকে ধন্যবাদ রঞ্জিত। অর্থাৎ গোটা ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে, কিন্তু যে 7 জন ডাকাত এলো সশস্ত্র অবস্থায়, তাদের কাউকে এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি। বেশ, এবার দত্তপুকুরে কাটামুন্ডু কাণ্ডের বেশ কিছু চাঞ্চল্যকর আপডেট আমাদের কাছে রয়েছে। এই আপডেট জলিলকে জেরা করে পাওয়া গিয়েছে। এই জলিল আর ওবায়দুল, এরা দুজন হযরতকে খুন করে, প্রথমে বাড়িতে ডাকে, তারপর তাকে
খুন করা হয়, মাঠে নিয়ে গিয়ে তারপর সেই মুন্ডু লুকোনো হয়, লোপাট করা হয়। কিন্তু কেন? এই কেনর দুটো উত্তর পাওয়া গিয়েছে। কি কি উত্তর? প্রথম, চুরির 400 গ্রাম সোনা, সেই সোনার বখরা নিয়ে মানে ভাগাভাগি নিয়ে একটা সংঘাত, এটা 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ, এই হযরত নাকি এই চুরির জিনিসপত্র পাচারের জন্য যে লিঙ্কম্যান, সেই লিঙ্কম্যানকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। ফলে এই দুটো মূল কারণে তাদের মধ্যে একটা সংঘাত, রাগারাগি। তারপর ঠান্ডা মাথায় হযরতকে জলিল আর ওবায়দুল বাড়িতে ডেকে তাকে মাঠে নিয়ে যায়, খুন করে, আর তার পরিচয় লোপাট করে দেওয়ার জন্য মাথা কেটে দেয়, কাটা মুন্ডু, যেটা নিয়ে এত ঘটনা, এত চাঞ্চল্যকর। আমি একটু ডিটেল জানবো, যতটুকু আমি জানতে পেরেছি আমি আপনাদের জানালাম। আমার সহকর্মী দীপঙ্করের কাছে আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে। দীপঙ্কর, আর কি জানা যাচ্ছে মূলত এই বিষয়ে, জেরায় আর কি উঠে আসে? পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে কিন্তু স্পষ্ট হচ্ছে যে হযরত লস্করকে বাড়িতে ডেকে নিয়ে এসে খুন করেছিল, এবং বাড়িতে ডেকে নিয়ে এসে ওই মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়। বাড়িতে ডেকে নিয়ে মাঠের মধ্যে নিয়ে গিয়ে পিছন দিক দিয়ে ভারী কিছু দিয়ে আঘাত করা হয় তার মাথায়, এবং মাথায় আঘাত করবার পর হযরত যখন লুটিয়ে পড়ে সেই অচৈতন্য অবস্থায় তার মাথা কেটে দেওয়া হয়। এইভাবেই কিন্তু হযরতকে খুন করা হয়েছে, এবং তারপর সেই মাথা নিয়ে চম্পট হয়ে যায় অন্যত্র। এই যে জলিল, যাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে জম্মু থেকে, সেই জলিল মূলত জম্মুতে লুকিয়েছিল, এবং তার আগে যাওয়ার আগে ওই ক্ষেতের আশেপাশেই কোথাও একটা জায়গাতে তিনি লুকিয়ে গেছেন, এমনটা পুলিশ। দীপঙ্কর, দুটো বিষয়। দীপঙ্কর, প্রথমে ওই চুরির সোনা বাটোয়ারা নিয়ে একটা সমস্যা, কিন্তু বাংলাদেশে চুরির মাল পাচার করে দেওয়ার জন্য লিঙ্কম্যান তাকে ধরিয়ে দিয়েছিল কেন, সেটা কিছু উত্তর পাওয়া যাচ্ছে? দেখো, মূলত যে তথ্যগুলো উঠে আসছে বা পুলিশ জানতে পারছে, এই যে চুরির মাল চুরি করবার পর বাংলাদেশে চলে যাওয়া, তার যে লিঙ্কম্যান ছিল তাকে বিএসএফ বলে পোশাকি নামে তারা ডাকতো, কারণ বিএসএফ কে ম্যানেজ করতো। কিন্তু এই চুরির পান্ডাদের ধরবার জন্য এক পুলিশের টিপার হয়েছিল হযরত। সেই পুলিশকে সহযোগিতা করতে বিএসএফ কে ধরিয়ে দিল, বিএসএফ নামের পোশাকি লোকটাকে, এবং তার সঙ্গে যে 400 গ্রাম সোনা উদ্ধার করেছিল। এই যাবতীয় বিষয় নিয়ে তাদের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, ফলে তাদের কাজকর্মে ব্যাঘাত ঘটে, সে কারণে তারা এই সিদ্ধান্ত নেয়। তারপর বাকিটা তো আমরা জানি। আপাতত তোমায় ধন্যবাদ দীপঙ্কর। আসছি পরের খবরে। কার্তুজ কাণ্ডে প্রশ্নে পুলিশের ভূমিকা। বিবাদী বাগের অর্থাৎ ডালহাউসি পাড়ায় অস্ত্রের দোকানের স্টকে বিস্তর গরমিল। স্টক এবং রেজিস্টার দেখার দায়িত্ব কলকাতা পুলিশের আর্মস অ্যাক্ট সেকশনের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ। সুপ্রিয়, তোমার কাছে একটাই প্রশ্ন, এবং সেটাই সার কথা এখানে আপাতত। যদি একটা লাইসেন্স প্রাপ্ত দোকানের স্টক চেকিং করা কলকাতা পুলিশের একটি বিশেষ শাখার কাজ হয়, মাসে মাসে যদি করা হয় সেটা, তাহলেই তো ধরা পড়ে যায় সেখানে স্টক মিলছে না। আগে কার্তুজ উদ্ধার হলো, তারপরে স্টক চেকিং হচ্ছে। একদমই তাই। এই প্রশ্নটাই কিন্তু রাজা এবার সামনে উঠে আসতে শুরু করেছে। তাহলে কি যথাযথ নজরদারির একটা বড়সড় অভাব ছিল? সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হলো বা এই পরিস্থিতি সামনে উঠে এলো। তার কারণ কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের অন্তর্গত যে আর্মস অ্যাক্ট সেকশন রয়েছে, শহর কলকাতাতে যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণীগুলো রয়েছে, সেখানকার যা স্টক, সেগুলো কিন্তু নির্দিষ্ট সময় অন্তর মিলিয়ে দেখা বা সেই স্টকের রিপোর্ট তাদের কাছে থাকার কথা। অর্থাৎ কোনো নির্দিষ্ট অস্ত্র বিপণী তারা যখন কনসাইনমেন্ট অর্ডার করছেন এবং সেই অর্ডার অনুযায়ী তাদের কাছে যখন আর্মস অ্যান্ড অ্যামুনিশন এসে পৌঁছচ্ছে, সেই আর্মস অ্যামুনিশন আসার পর তাদেরকে কিন্তু খবর দিতে হয় আর্মস অ্যাক্ট সেকশনে, এবং সেখান থেকে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার আসবেন দোকানে, এবং তার উপস্থিতিতেই কিন্তু এই আর্মস অ্যামুনিশনের যে নতুন বাক্স সেগুলো খোলার কথা, এবং তারপর দোকানের যে রেজিস্টার, সেখানে কত আর্মস অ্যামুনিশন এলো সেগুলো নথিবদ্ধ করা হবে, এবং কত পরবর্তীতে বিক্রি হচ্ছে সেটাও কিন্তু একটা ক্লোজার রিপোর্ট হিসাবে এই আর্মস অ্যাক্ট সেকশনকে পাঠাতে হয় প্রত্যেকটি দোকান কর্তৃপক্ষকে। এবং শুধুমাত্র পাঠানো তা কিন্তু নয়, পরবর্তীতে এই আর্মস অ্যাক্ট সেকশনের যারা অফিসাররা রয়েছেন তারা এই যে রিপোর্ট পাঠানো হচ্ছে সেই রিপোর্টের সঙ্গে বাস্তবের কতটা মিল আছে বা কোনো গড়মিল আছে কিনা সেটা কিন্তু প্রতি মাসে একবার করে এসে সশরীরে খতিয়ে দেখবেন। কিন্তু সেটা যদি সত্যিই হয়ে থাকতো বা নির্দিষ্ট সময় যদি এই কাজ হতো, তাহলে কি এই বিষয়টা এতদিন পরে সামনে আসতো? এক্স্যাক্টলি, যদি নির্দিষ্ট সময়ে, সুপ্রিয় তুমিও সেটাই বলার চেষ্টা করছো, এবং এটাই সবথেকে বড় কথা, যদি ঠিক সময়ে স্টক চেকিংটা হতো তাহলে কিন্তু কার্তুজ উদ্ধারের আগেই ধরা পড়ে যেত যে ওখানে স্টকে গরমিল আছে। আসছি পরের খবরে। ফের মুর্শিদাবাদে অস্ত্রসহ গ্রেফতার 2। অভিযোগ, বাইকে করে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে যাচ্ছিল 2 দুষ্কৃতী। রুটিনে দাঁড়িয়ে গেছে মুর্শিদাবাদ থেকে অস্ত্র উদ্ধার। মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর বিশেষ করে। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে। কৌশিক, এক্ষেত্রে ঠিক কি হয়েছিল?
দেখো, যেটি জানা যাচ্ছে যে মুর্শিদাবাদ থেকে নলহাটি অর্থাৎ বীরভূমের উদ্দেশ্যে যাচ্ছিল বাইকে চেপে, পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল এবং সেই মতো আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছে 3টে আগ্নেয়াস্ত্র এবং 7টি গুলি কার্তুজ উদ্ধার হয়েছে। এবং যেটি জানা যাচ্ছে যে এই আগ্নেয়াস্ত্রগুলি নলহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, তবে কোথা থেকে আনা হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। তবে যে নলহাটি ওখানে নিয়ে গিয়ে বিক্রি করতো নাকি কোনো দুষ্কৃতিমূলক কাজকর্ম করতো, সেই সব বিষয়গুলি খতিয়ে দেখছে সাগরদিঘি থানার পুলিশ। আজ ধৃতদের জঙ্গিপুর আদালতে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে তোলা হয়েছে। রাজাদা, অনেক ধন্যবাদ কৌশিক। বিধানসভায় একটু নজর রাখা যায়। বিধানসভায় হই হট্টগোল, ওয়াকআউট বিরোধীর অর্থাৎ বিজেপির, এবং তারপরে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী সহ মোট 4 জনকে। রাজ্যে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে মুলতবি প্রস্তাব আনে বিজেপি। স্পিকার আলোচনায় অনুমতি না দেওয়ায় স্লোগান ওয়েলে কাগজ ছোড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী সহ মোট 4 জন বিধায়ককে। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। আগামী দিনে বিজেপির কি কর্মসূচি হতে চলেছে বা স্ট্যান্ড পয়েন্ট কি হতে চলেছে? দেখো, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক এই 4 জনকে স্পিকারের চেয়ারকে উদ্দেশ্য করে অভব্য আচরণের জন্য সাসপেন্ড করা হয়েছে বিধানসভার তরফে। আর তারপর আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের ভাষণে যখন তিনি অংশ নেবেন, সেই সময় বিজেপির বিধায়করা বিধানসভার অভ্যন্তরে ঢুকবেন। কিন্তু তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বেশ কিছু স্লোগান দেওয়ার পরে, সেম স্লোগান দেওয়ার পরে তারা বেরিয়ে আসবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে তারা বয়কট করবেন। আর ঠিক একই সময়তেই মুখ্যমন্ত্রী যখন বিধানসভার অন্দরে বক্তৃতা করবেন, সেই সময় শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে তিনি তার বক্তৃতা রাখবেন, তেমনটাই স্থির হয়েছে। এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর টিম সেই কাজও কিন্তু শুরু করে দিয়েছে। এবং শুভেন্দু অধিকারীও রাজ্যপালের ভাষণের ওপরে আলোচনায় অংশ নিতেন মুখ্যমন্ত্রীর ঠিক আগেই, কিন্তু তিনি সাসপেন্ড হওয়ার জন্য আগামীকাল অধিবেশন কক্ষে পৌঁছাতে পারবেন না। সেই কারণে তারা তাদের বক্তব্য সমাজ মাধ্যমে প্রচার করবেন। তার পাশাপাশি দুপুর 12টা থেকে বিধানসভার যে গেট রয়েছে সেখানে বিজেপির বিধায়করা তারা ধর্ণা কর্মসূচি করবেন, তেমনটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা একেবারেই কর্মসূচি নেওয়া হয়েছে তাদের তরফে। ধন্যবাদ প্রদীপ্ত। দেখুন, মহাকুম্ভকে কেন্দ্র করে একের পর এক বিপত্তি, একের পর এক বিপর্যয়, আবার একটা দুর্ঘটনা। মহাকুম্ভে ফের অগ্নিকাণ্ড। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। সেক্টর 8-এর মেলা প্রাঙ্গণে আগুন, ঘটনাস্থলে দমকল, আগুন নেভানোর চেষ্টা চলছে এই মুহূর্তে। এর আগেও মহাকুম্ভে টেন্টে আগুন লেগেছিল, ফের আগুন মহাকুম্ভে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সুব্রতোষ ভট্টাচার্য। সুব্রতোষ, এক্স্যাক্টলি কোন জায়গাটায় লেগেছে সেক্টর 8-এর এবং কত মানুষ এফেক্টেড এখনো পর্যন্ত? নয়াদিল্লি স্টেশনে বিপর্যয়ের পর ফের মহাকুম্ভে আবার বিপত্তি, মহাকুম্ভে ফের অগ্নিকাণ্ড। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতোষ ভট্টাচার্যর সঙ্গে। সেক্টর 8-এ আগুন। সুব্রতোষ, কত বড় মাপের আগুন, কত মানুষকে সরানো গেছে আশপাশ থেকে? আমরা দেখুন আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু এই মুহূর্তে অডিও কানেক্টিভিটি কোনো কারণে শোনা যাচ্ছে না, তার কণ্ঠ অস্পষ্ট। তবে আমাদের রিপোর্টার জানাচ্ছেন এই মুহূর্তে মহাকুম্ভে ফের নতুন করে উদ্বেগ দেখা গিয়েছে। তার কারণ মেলা প্রাঙ্গণে 8 নম্বর সেক্টরে অগ্নিকাণ্ড। অবশেষে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। রেল নিয়ে কথা বলবো, রেলে যে বিপর্যয় স্টেশনে হয়েছিল সেটা নিয়ে। জ্যোতির্ময়, আমরা এতক্ষণ জানতে পারছিলাম যে বেশি টিকিট কাটা হয়েছিল, ব্যবস্থা কম ছিল, নতুন ডেভেলপমেন্ট কি? দেখো, যে তথ্য আমাদের হাতে আসছে যে যেদিন দুর্ঘটনা ঘটে অর্থাৎ 15 তারিখ সন্ধে 6টা থেকে রাত্রি 8টার মধ্যে 9600 টিকিট বিক্রি হয়েছে, জেনারেল টিকিট বিক্রি হয়েছে। এই যে 9600 জেনারেল টিকিট বিক্রি হয়েছে গত কয়েকদিন ধরে, অর্থাৎ যবে থেকে কুম্ভ শুরু হয়েছে, যেহেতু বিকেলের পর থেকে সন্ধে 6টার পর থেকে প্রয়াগরাজগামী ট্রেনগুলি ছাড়ছে, অ্যাভারেজে প্রত্যেক দিনই প্রায় জেনারেল টিকিট বিক্রির সংখ্যা 7000 এই সময়টাতে। কিন্তু সেদিন 9600 টিকিট বিক্রি হয়, অর্থাৎ ভিড় যে ক্রমশ বাড়ছে সেই ইঙ্গিত কিন্তু প্রথম থেকেই রেল কর্তৃপক্ষের কাছে ছিল একেবারে টিকিট বিক্রির সংখ্যার নিরিখে। সেদিন দিনভর প্রায় 54000 জেনারেল টিকিট বিক্রি হয়েছে।
আর রেলের তরফ থেকেই দাবি করা হচ্ছে, রেলের তরফ থেকেই আনঅফিসিয়ালি জানানো হচ্ছে যে পরিমাণ জেনারেল টিকিট বিক্রি হয়েছে তার থেকে প্রায় 3 থেকে 4 গুণ বেশি যাত্রী তারা প্ল্যাটফর্মে ছিলেন। যেহেতু এই ধরনের পার্বণ বা উৎসবের সময় টিকিট চেক করা হয় না, যারা তীর্থযাত্রী তাদের টিকিট চেক করা হয় না, সেই কারণে বিনা টিকিটে যাত্রার প্রবণতা এই সময় বহুগুণ বেড়ে যায় এবং প্রায় কয়েক লক্ষ মানুষ এই সময় স্টেশনে ছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে যখন দুর্ঘটনা ঘটে গিয়েছে, এখন রেল শিক্ষা নিয়ে একাধিক পদক্ষেপ করছেন। প্রত্যেকটা স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে আজ এবারে টিকিট চেক করা হয়েছে। গতকাল আমরা সেই ছবি দেখিয়েছি। আজ সকালে নতুন করে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে প্ল্যাটফর্ম টিকিট একেবারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সিদ্ধান্ত সময় মতো গৃহীত হয়েছে। আগে যদি গৃহীত তাহলে হয়তো কিছুটা হলেও এড়ানো যেত, কিন্তু এক্ষেত্রে এই ঘটনা গতকাল আসানসোলের বিষয়টা আরও একবার নতুন করে আপনাদের মনে করাবো। তার কারণ আসানসোলে গতকাল এই ঘটনা ঘটার পর তারপর কি বন্দোবস্ত এখনো পর্যন্ত গৃহীত হয়েছে সেইটা আমি জানবো আমার সহকর্মীর কাছ থেকে। চন্দ্রশেখর, দেখো, গতকাল সন্ধ্যায় যে ঘটনা ঘটেছিল আসানসোল মুম্বাই মেলে, যা ভায়া প্রয়াগরাজ হয়েছিল, সেই ট্রেনে আমরা দেখেছিলাম যে দিল্লির মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু দুর্ঘটনা এড়ানো গেছে। যদিও কিন্তু সতর্কতা সকাল থেকে নেওয়া হয়েছিল। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি, এই জায়গাটি হচ্ছে আসানসোল স্টেশনের একেবারে বাইরের অংশ, প্ল্যাটফর্ম রয়েছে ভেতরে। এখানেই কিন্তু যাত্রী শেড করা হয়েছিল, ব্যবস্থা করা হয়েছিল, যাত্রীদের আটকে রাখা হয়েছিল, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আরপিএফ থাকলেও তা একটা মাত্র দড়ি দিয়ে আটকে ছিল। কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে এবার আসানসোল রেল ডিভিশন যেটা করতে চলেছে, কারণ আসানসোল থেকে যে স্পেশাল ট্রেন যেগুলো প্রয়াগরাজের উদ্দেশ্যে যাচ্ছে বা উইকলি ট্রেন, সেখানেই ভিড় হচ্ছে, সেখানেই হুড়োহুড়ি হচ্ছে। এই রকম ট্রেন আগামীকাল রয়েছে সকাল 10টার সময়। এখন যেটা করা হচ্ছে, এই যে ব্যারিয়ার, এই যে লোহার ব্যারিকেড আনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে এই ব্যারিকেড দিয়ে আঁকাবাঁকা বা কিউ টাইপ, যেমন মন্দিরে, বড় বড় মন্দিরে যেমন থাকে আঁকাবাঁকা যে লাইন করা হয়, সে লাইন থাকবে এবং যাত্রীদেরকে এই আঁকাবাঁকা লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে। এবং 2 নম্বর প্ল্যাটফর্ম, আসানসোল স্টেশনে যে 2 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্মে যেতে গেলে কোনো সেতু, ওভারব্রিজ বা এক্সেলেটার ব্যবহার করতে হয় না, অর্থাৎ সরাসরি পৌঁছে যাওয়া যায়। সিদ্ধান্ত হয়েছে প্রয়াগরাজের উদ্দেশ্যে যত ট্রেন যাবে সমস্ত 2 নম্বর প্ল্যাটফর্মেই থাকবে এবং এই 2 নম্বর প্ল্যাটফর্মে তারপর তাদেরকে সরাসরি ঢোকানো হবে। নতুন একটা পথ আসানসোল স্টেশনে বের করা হয়েছে, যাকে বলা হয় পার্সেল রুম। সেই পার্সেল রুমটা খুলে দেওয়া হবে, সেই পার্সেল রুম দিয়ে এক্সিট হবে, অর্থাৎ যারা আসবেন ওই সময় ট্রেনে তাদেরকে ওই রুট দিয়ে বের করা হবে, অর্থাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যা যা সিদ্ধান্ত গৃহীত হয়েছে চন্দ্রশেখর, তা সুষ্ঠুভাবে যদি পালন করা যায় তাহলে শৃঙ্খলাবদ্ধভাবে মানুষের যাতায়াত সেখান থেকে হতে পারবে, এই আশা আমরা রাখছি। আপাতত তোমায় ধন্যবাদ চন্দ্রশেখর। কুম্ভের পথে ভয়াবহ ছবি রাজধানী এক্সপ্রেসে, চূড়ান্ত অব্যবস্থার ছবি হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেসে। দেখুন সেই ছবি, এই যে ছবি দেখছেন গতকাল রাতে পাটনা স্টেশনের ছবি। কুম্ভের পথে ভয়াবহ ছবি রাজধানী এক্সপ্রেসে, চূড়ান্ত অব্যবস্থার ছবি হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেসে।